প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আজকে তাপগতিবিদ্যার যে অংশগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি বোর্ডে লিখে রাখছি। সেই আজকে আলোচনার টপিকসগুলো তোমরা প্রথমে খাতায় সুন্দর করে তুলে নাও। সেই আলোকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা অংশ নিয়ে কথা বলবো আলাদা আলাদা করে। আগের ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো, আর বইতে সেই অংশগুলো যে জায়গায় আছে সেই জায়গাটা খুঁজে তোমাদেরকে দেখতে হবে। এক্ষেত্রে ধারাবাহিকভাবে সাজানো নাও থাকতে পারে, আর একটা বই সাফিসিয়েন্ট না। সেই জন্যই তোমাদেরকে বলতেছি যে তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, বইটা পড়ো। এক বই থেকে হয়তো আমরা অনেক কিছুই নিতে পারবো না, অন্য বই থেকে হয়তো সহায়তা নিতে হতে পারে। সেক্ষেত্রে ক্লাসে যেগুলো বলা হয় সেগুলো তোমরা সুন্দর করে খাতায় নোট করো। পরবর্তীতে যখন আমরা রেগুলার ক্লাসে ফিরবো সেক্ষেত্রে তোমাদের যদি কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তোমরা সেকেন্ড টাইম আমাকে প্রশ্ন করে আবার জানিয়ে নিতে পারবা। আর তোমাদেরকে আবারও বলতেছি যে ক্লাসে যদি কোনো জায়গায় কোনো বিষয় বুঝতে অসুবিধা থাকে সেটা কমেন্টসে জানাও, আমি সেই জায়গাটা দেখে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো আমরা এখানে লিখতেছি, তোমরা সুন্দর করে খাতায় তুলো। আজকের আলোচনার বিষয় 1 নম্বর আমরা আলোচনা করব সেটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপ বলতে কি বুঝি সেই বিষয়টা নিয়ে। যদি এটা কেমিস্ট্রির বিষয়, তারপরে আমরা ফিজিক্সে নিয়ে আসতেছি, কারণ আমাদের গ্যাস সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এটার সাথে জড়িত। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে আমরা গ্যাস দিয়ে যখন কোনো কাজ করব সেক্ষেত্রে গ্যাসের যে বিষয়গুলো চাপ, আয়তন, তাপমাত্রা এই সংক্রান্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট বিষয় হিসেবে মোলার আপেক্ষিক তাপ এই বিষয়টা আমাদের জানতে হবে। 2 নম্বর যেটা আলোচনা করব সেটা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। এটাকে ব্র্যাকেটে আমরা সি লিখে ছোট করে পি লিখব। এই পিটা অবশ্যই সাফিক্স, অর্থাৎ একেবারে নিচে ছোট করে লিখতে হয়। এখানে পি দ্বারা প্রেসার বোঝানো হচ্ছে, অর্থাৎ চাপ যেহেতু স্থির সেই চাপ পি দ্বারা বোঝানো হচ্ছে যে চাপ, আর সি দ্বারা বোঝানো হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপকে আমরা সি নিচে পি লিখব, সিপি। 3 নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটাকে আমরা প্রকাশ করব সি নিচে ছোট করে ভি লিখব, অর্থাৎ ভি দ্বারা ভলিউম বা আয়তন নির্দেশ করতেছে। তোমরা স্ক্রিনটা বড় করে নিলে দেখতে সুবিধা হবে, কথাটা শুনতে তোমরা হেডফোন ইউজ করতে পারো। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টটা আরেকবার বলতেছি, স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিভি। এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এদের মধ্যে সম্পর্ক আছে। সেই সম্পর্কটা আমরা ড্রাইভ করব, সেটাকে বলতেছি সিপি ও সিভি এর সম্পর্ক। সেই সম্পর্ক আবার 3 ধরনের পাওয়া যাবে। তার একটা হচ্ছে যে সিপি ইজ গ্রেটার দেন সিভি। এটা আমাদেরকে প্রুভ করতে হয় 2 মার্কের প্রশ্ন হিসেবে। সিপি মাইনাস সিভি সমান আর, এটাও প্রুভ করতে হয়, এটা 3 মার্কসের প্রশ্ন হিসেবে আসে। আর সিপি ভাগ সিভি সমান আরেকটা ধ্রুবক পাওয়া যাচ্ছে, ধ্রুবকটাকে আমরা গামা দ্বারা প্রকাশ করতেছি। এটা আমাদের ম্যাথের জন্য লাগবে। আর এই গামা দ্বারা নির্দেশ করবে সেটা হচ্ছে যে আমরা কোন ধরনের গ্যাস নিয়ে কাজ করতেছি তার একটা রেজাল্ট আমাদেরকে এখানে পাওয়া যাবে গামার মান থেকে। অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার অনুপাত একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। সেই মানগুলো আমি পরে বলতেছি। সেই মানটার অনুপাতটাকে আমরা একটা ধ্রুবক গামা দ্বারা প্রকাশ করব। এটা প্রুভ করা যায়, তবে এই প্রমাণটা আমাদের খুব বেশি আসে না। এইটা এবং এটা এসে থাকে পরীক্ষায়। এটা অঙ্কের জন্য এই মানটা লাগবে, এগুলো থেকে আমাদেরকে অঙ্ক করতে হবে। আমরা এখনো অঙ্কে যাই নাই, গাণিতিক সমস্যাগুলো নিয়ে যখন আলোচনা করব তখন এই ক্লাসগুলো তোমাদের অনেক বেশি সহায়ক হবে।
তাহলে এই যে গামার মানটা আবার তিন ধরনের মান পাওয়া যাবে, সেই মানগুলো আমি এখানে সামারি করে লিখে রাখছি। সেটা হচ্ছে গামার মান 1.33। এই ধরনের মান যখন পাওয়া যাবে স্থির চাপে এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার অনুপাত যখন 1.33 বা এর কাছাকাছি রেঞ্জে যখন মান পাওয়া যায়, সেটা দ্বারা বোঝানো হবে যেটা একটা বহু পরমাণু গ্যাস। বহু পরমাণু গ্যাস কোনগুলো হতে পারে? দুইয়ের অধিক পরমাণু সম্বলিত গ্যাসকে আমরা বহু পরমাণু গ্যাস বলতে পারি। যে আমরা তাপগতিবিদ্যার বৈজ্ঞানিক ক্লসিয়াসের সূত্র নিয়ে কাজ করার সময় কোন ধরনের গ্যাস নিয়ে কাজ করতেছিলাম, সেই গ্যাসের প্রকৃতি বা নেচার সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। যে মানটা যদি 1.33 হয় তাহলে আমরা বলতে পারবো যে এটা বহু পরমাণু গ্যাস ছিল। আর যদি মানটা 1.40 বা এই রেঞ্জের কাছাকাছি মান হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলবো যে সেটা হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। তোমরা দ্বিপরমাণু গ্যাস হিসেবে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন এই গ্যাসগুলোকে আমরা দ্বিপরমাণু গ্যাস হিসেবে চিনি। অর্থাৎ আমি যদি গ্যাসের নেচারটা জানতে চাই তাহলে এই গামার মানটা বের করে বলতে পারবো। অথবা আমাকে কোনো একটা ম্যাথে যে গ্যাসটা ব্যবহার করা হচ্ছে সেই গ্যাসের নাম বলে দেওয়া হলো অক্সিজেন, তখন এই গামার মানটা আমার ম্যাথ করতে যেয়ে তখন বসাইতে হবে 1.40। অর্থাৎ দুই ক্ষেত্রে আমরা দুইভাবে বিষয়টাকে ব্যবহার করব। আরেকটা হচ্ছে গামার মান 1.67। এটা দ্বারা বোঝানো হবে যে গ্যাসটা হচ্ছে এক পরমাণু গ্যাস। যত ধরনের নিষ্ক্রিয় গ্যাস আছে সেই নিষ্ক্রিয় গ্যাসগুলো সবগুলোই এক পরমাণু গ্যাস। তাহলে এই নিষ্ক্রিয় গ্যাসের মানটা হচ্ছে 1.67। অবজেক্টিভ টাইপ কোশ্চেনের জন্য আমার এই মানগুলো দরকার হবে। ফলে তোমাদের যেহেতু সামনে একটা ছোট পরীক্ষা নেওয়া হবে, এই অধ্যায় থেকে যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, আর কোশ্চেনের প্যাটার্নে এই মানগুলো দেখা যাচ্ছে একটা অপশন হিসেবে থাকতে পারে। তাহলে তোমরা বইটা ভালো করে সুন্দর করে রিডিং পড়ো, অনুশীলনীতে যে এমসিকিউ গুলো আছে সেগুলো একটু ভালো করে দেখো। সেখানে কোনো এমসিকিউ যদি বুঝতে অসুবিধা হয় সেটা ছবি তুলে আমাকে কমেন্টসে দাও, আমি সেটা দেখে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু কোনো লিমিটেশন থাকবে না যে আমার এত পেজ থেকে এত পেজের মধ্যে হবে, কারণ বই হচ্ছে আমার অনেকগুলো রাইটারের বই আছে। তোমাদেরকে সাজেস্ট করা হয়েছে একটা বা দুইটা রাইটারের বই। কোশ্চিন কিন্তু আমার বোর্ড অনুমোদিত সবগুলো বইয়ের যে কোনো অংশ থেকে আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার সম্পূর্ণ অংশ থেকেই তোমাদের এমসিকিউ এর জন্য তোমরা প্রিপারেশন নিবা। তবে আমরা চেষ্টা করব যে আমরা ক্লাসের মধ্যে যা পড়া হচ্ছে সেই ক্লাসের যে টপিকসগুলো ছিল সেই টপিকসগুলোর আলোকেই তোমাদের প্রশ্নগুলো করা হবে, এর বাইরে প্রশ্ন করার চেষ্টা করা হবে না। তবে ইন কেস থাকতেও পারে, যেহেতু আমরা বলতেছি যে আমাদের সিলেবাসটা অনেক বড় হিউজ, আর সবগুলো বিষয়কে হয়তো আমরা টাচ করার সুযোগ পাই না। তোমাদেরকে হয়তো বলছি যে এই অংশটুকু পড়ে ফেলতে হবে বা পড়তে যেয়ে তোমরা এই বিষয়গুলো পাবা। আর প্রশ্ন যেহেতু অনেকগুলো টিচার করবে, যারা ক্লাস নিচ্ছে যারা ক্লাস নিতেছে না তোমাদের সাথে, সেই টিচারগুলো ক্লাসের প্রশ্নগুলো তোমাদের করবে। কোন প্রশ্নটা সিলেক্ট হবে সেটা আমরা কেউ জানি না। ফলে তোমাদের প্রিপারেশনটা হতে হবে একেবারে ফার্স্ট ক্লাস। অর্থাৎ যারা এতদিন ধরে ক্লাস করে আসছো তারা আমি বলতে পারি যে 99% কোশ্চিন তোমরা যদি রেগুলার ক্লাসটা বুঝে থাকো তাহলে পারবা। 99 না হোক 98% তুমি পেয়ে যাবা। ওই যে 0.02% যেটা থাকতেছে সেইটা হয়তো এক্সেপশনাল দু একটা হতে পারে। পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে সবকিছুই মাথায় নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তাহলে আমরা এই বিষয়গুলো আজকে ধারাবাহিকভাবে আলোচনায় চলে যাব। তোমরা বিষয়টা বইতেও পাবা, আর আমি যেটা লিখে দিব সেটাও তোমরা খাতায় তুলে নাও। এক মোল কোন গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে
যতটুকু তাপের প্রয়োজন তাকে মোলার তাকে উক্ত গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। তাহলে এখানে খেয়াল করতে হবে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন, তাহলে যতটুকু তাপের প্রয়োজন তাকে উক্ত গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। এটাকে আমরা সংজ্ঞাটাকে সমীকরণ আকারে যদি লিখতে চাই তাহলে সেক্ষেত্রে মোলার তাপ ধারণ ক্ষমতা সি সমান হচ্ছে dQ ডিভাইড বাই n dt। এখন এটা d লেখার অর্থ কি আমি বলে দিচ্ছি। dQ দ্বারা বোঝানো হচ্ছে ক্ষুদ্র তাপ, অর্থাৎ এই যে যতটুকু তাপ বলা হচ্ছে সেই তাপটাকে আমরা নির্দেশ করতেছি dQ দ্বারা। n দ্বারা এখানে মোল সংখ্যা, আর dt দ্বারা বোঝানো হচ্ছে ক্ষুদ্র তাপমাত্রা। এখানে d দ্বারা বোঝানো হয় ক্ষুদ্র, আমরা কোন কোন ক্ষেত্রে ডেল লিখে থাকতে পারে বইতে। এই d দ্বারা বোঝানো হয় অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র। এটাকে ব্যবকলনীয় অপারেটর তাহলে এই ডি দ্বারা বোঝানো হচ্ছে ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তন, আর এই ডি না লিখে যদি এইভাবে লেখা হয় তাহলে এটা বড় পরিবর্তন নির্দেশ করতে। তাহলে আমরা ডি আর ডেলের মধ্যে সম্পর্কটা বুঝলাম। ডি দ্বারা বোঝানো হয় ক্ষুদ্র পরিবর্তন আর ডেল দ্বারা বোঝানো হয় বড় পরিবর্তন। তাহলে এইটা হচ্ছে আমার সূত্র হিসেবে আমরা লিখতেছি, অর্থাৎ সংজ্ঞা থেকে লিখতেছি। যেগুলোকে এক বানাইতে হবে সেগুলো সমীকরণের নিচে থাকবে। সেই জন্য মনে করো যে n মোল গ্যাসের তাপমাত্রা ছিল, বৃদ্ধি করতে ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে ডিকিউ পরিমাণ তাপের প্রয়োজন, তাহলে 1 মোলের জন্য কত, তাহলে n দ্বারা ভাগ হবে। ঠিক একইভাবে ডিটি পরিমাণ তাপের পরিবর্তনটা আমরা ক্যালকুলেট করতেছি, তাহলে 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তনের জন্য তখন আবার ডিটি দ্বারা ভাগ করতে হবে। তাহলে মূলত এই যতটুকু তাপ লাগবে কোনো একটা গ্যাসের, এই তাপটাকেই বলা হচ্ছে, এই পরিমাণ তাপটাকেই বলা হচ্ছে ওই উক্ত গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে আমি এটাকে এখানে যদি আমরা চিত্র আঁকতে চাই তাহলে চিত্রটা দেখো, এখানে একটা বক্স দিলাম, অর্থাৎ একটা পিস্টনযুক্ত সিলিন্ডার। এর মধ্যে আমার গ্যাস আছে, এই জায়গায় আমি তাপ দিতেছি।
তাহলে এর শুরুতে তাপমাত্রা ছিল, মনে করো উদাহরণ হিসেবে যে তাপমাত্রা হচ্ছে 300 ডিগ্রি কেলভিন। শুরুর তাপমাত্রা ছিল 300 কেলভিন তাপমাত্রা। এর মধ্যে যে গ্যাসটা আছে সেই মোলটা মনে করো যে এন মোল গ্যাস। এন মোল গ্যাস, এন বলতে এখানে 1 মোল হতে পারে, 2 মোল হতে পারে, 3 মোল হতে পারে। তাহলে কেমিস্ট্রি স্যার তোমাকে মোলের ধারণাটা দিবে যে প্রমাণ তাপমাত্রা চাপে 1 মোল গ্যাস কতটুকু হতে পারে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক নাম্বার গ্যাস যেখানে থাকবে সেটাকে বলা হচ্ছে 1 মোল। তাহলে সেই ক্ষেত্রে এন মোলের পরিবর্তে এটা 1 মোল হতে পারে, 2 মোল হতে পারে, 3 মোল হতে পারে। শুরুতে 300 ডিগ্রি কেলভিন তাপমাত্রা ছিল, এর ভেতরে গ্যাস ছিল এন সংখ্যক মোল। এটা এনটাকে মুছে দিয়ে আমি ধরে নিলাম যে এটা হচ্ছে 2 মোল। এখন এই জায়গায় আমি যে তাপ দিতেছি সেই তাপটা দিলাম, মনে করো তাপের কারণে একটা সময় পরে, টি সময় পরে সেটা যখন 301 ডিগ্রি কেলভিন হবে, মানে টি সময় পরে যখন এর তাপমাত্রা 300 থেকে 301 হবে, মানে 1 ডিগ্রি কেলভিন বৃদ্ধি পেল, তাতে আমার যতটুকু এখান থেকে তাপ এর ভেতরে প্রবেশ করতেছে, যে তাপটা প্রবেশ করতেছে সেই তাপটাকে আমরা ডিকিউ বলতেছি। এই তাপটাই হচ্ছে আমার, সেই পরিমাণ তাপটাকে বলা হচ্ছে মোলার তাপ ধারণ ক্ষমতা। নিশ্চয়ই আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি যে এখানে আমার যে গ্যাস আছে সেই গ্যাসের পরিমাণটাকে আমরা মোল দ্বারা প্রকাশ করব। সেটা হতে পারে 2 মোল, হতে পারে 3 মোল। তাহলে এন সংখ্যক মোল ছিল, শুরুতে তার তাপমাত্রা আমি মেপে পাইছি 300 কেলভিন। এরপর আমি তাপ দেওয়া শুরু করলাম, তাতে মনে করো যে 10 জুল তাপ দিতে হয়েছে বা 5 জুল তাপ দিতে হয়েছে, তার কারণে তার তাপমাত্রা 300 থেকে 301 হয়েছে। তাহলে এই যে 5 জুল তাপ দিলাম, এই 5 জুল তাপটাকে বলা হবে উক্ত গ্যাসের মোলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে তোমরা সুন্দর করে খাতায় তুলে ফেলো। এরপরে আমরা চলে যাব স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা দিতে। তাহলে এই জায়গায় আমরা স্থির চাপ লাগাই দিব বা স্থির আয়তন লাগাই দিব। স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, তখন এই জায়গাটা আমরা পরিবর্তন করে পি লিখব। শুরুতে আমরা লিখব চাপ স্থির রেখে। তাহলে চাপ স্থির রেখে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন তাকে উক্ত গ্যাসের স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। সংজ্ঞাটাতে শুরুতে এই জায়গায় তুমি স্থির চাপ স্থির রেখে, আর এই জায়গাটাতে স্থির চাপে এই ওয়ার্ডটা অ্যাড করে দিলেই স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা সিপি সংজ্ঞা হয়ে যাবে। তাহলে তোমাদেরকে জাস্ট তোলার জন্য কিছুটা সময় দিচ্ছি, তোমরা সুন্দর করে তুলো। কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটা আমাকে জানাও, কিন্তু ভুল তোলা যাবে না। ভুল তুললে কিন্তু তোমার নাম্বারটা আসবে না আর তোমার শেখাটাও ভুল হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা কি লিখব? স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা, এটা হবে সিপিইউ সিপি। এইখানে আমরা এই জায়গায় ছোট্ট করে পি লিখবো। এই পি দ্বারা কিছু নির্দেশ করতেছে না, কিন্তু এই পি দ্বারা নির্দেশ করতেছে যে চাপ স্থির রেখে কতটুকু তাপ দিতে হচ্ছে, সেই পরিমাণ তাপটাকে আমরা বুঝাইতে পি লিখতেছি। সে দুইজন মানুষ যাচ্ছে, দুইজন মানুষই মনে করো যে সিম্পল প্যান্ট শার্ট পরে যাচ্ছে। এখন দুইটা মানুষের কেউ একজন হিন্দু, কেউ একজন মুসলিম। এখন আমি সেটা আইডেন্টিফাই করতে পারবো না। যখনই আজান দিচ্ছে তখন সেই মুহূর্তে যে মুসলিম সে যখন মাথায় বের করে টুপিটা পরলো, তখন আমি আইডেন্টিফাই করতে পারলাম যে এ হলো মুসলিম, এ হলো হিন্দু। এখন সেই অর্থে আমরা ওই টুপিটা কিন্তু জাস্ট একটা তার সিম্বল বা সিগনিফিকেন্ট নির্দেশ করতেছে।
টুপি ছাড়াই কিন্তু সে একজন আলাদা মানুষ, অর্থাৎ টুপিটা জাস্ট শুধু নির্দেশ করতেছে সে হিন্দু না মুসলিম। সেরকম এই পি দ্বারা কোনো মান বসবে না, কিন্তু এই পি দ্বারা বোঝানো হবে যে সেটা ছিল স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা হিসেবে। তাহলে সেই অর্থে আমরা এই চিত্রটা যা আছে সবকিছু তোমরা এই পর্যন্ত তুলে ফেলো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে আমি একবার বলে দিচ্ছি, স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা বা মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতাও লিখতে পারে সংজ্ঞা, দুই ক্ষেত্রে একই জিনিস নির্দেশ করতেছে। সেই অর্থে স্থির চাপ স্থির রেখে এক মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন তাকে উক্ত গ্যাসের স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে বা মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বলে। স্থির চাপে মোলার তাপ ধারণ ক্ষমতা সিপি সমান এটা লিখে রাখো। তাহলে আগেরটাতে তোমরা 1 নম্বর সমীকরণ দাও, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে দিয়ে রাখি। আমার পরবর্তীতে তোমার সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক যখন স্থাপন করতে যাব তখন এই সমীকরণগুলোকে আমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করব। তাহলে আগে শুধু সি ছিল, সেখানে সমীকরণ দাও 1 আর এটাকে দাও 2। নিশ্চয়ই এতক্ষণে তোমাদের তুলনাটা কমপ্লিট হয়েছে। এরপরে চলে যাব স্থির আয়তনে। তাহলে স্থির চাপের জায়গায় জাস্ট শুধু স্থির আয়তন লাগাই দেব, সঙ্গে একই থাকবে আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে এখানে পি এর জায়গায় হবে ভি, এখানে চাপের জায়গায় হবে আয়তন। তাহলে এই সব ঠিক থাকবে। তাহলে এখানে স্থির চাপে না হয়ে বলবো স্থির আয়তনে। তাহলে এখানে স্থির চাপে না হয়ে স্থির আয়তনে হবে। এই অংশ সিপি না লিখে আমরা সিভি লিখবো, এই জায়গায় আমরা পি না লিখে ভি লিখবো ছোট করে ভি, এবং এই সমীকরণটাকে তখন 3 নম্বর সমীকরণ দিয়ে দিব। তাহলে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা সিভি এর সংজ্ঞাটাতে আমরা লিখতেছি আয়তন স্থির রেখে 1 মোল কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন তাকে উক্ত গ্যাসের স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা বলে। তাহলে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতাকে আমরা সিভি দ্বারা প্রকাশ করব। সেই ক্ষেত্রে ডিকিউ ব্র্যাকেটে এখানে বাইরে ভি লিখবা, এনডিটি সবকিছু একই জিনিস নির্দেশ করতেছে, কিন্তু আমার সমীকরণে এগুলোর পরে লাগবে না, লেখার দরকার নাই। এটাকে 3 নম্বর সমীকরণ দিয়ে এই পর্যন্ত লিখে ফেলুন। এরপর আমরা চলে যাব যে সিপি এবং সিভি এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে। তোমরা খাতা একটু তোলো, তারপর আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমার আরো কিছু লিখতে হবে। আমরা পয়েন্টটা লিখছি সিপি ও সিভি এর সম্পর্ক। সেক্ষেত্রে আমরা পোস্টের নাম্বারটা খেয়াল করে দেখব, যে নাম্বার যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা সংজ্ঞাটা লিখে দিব। অর্থাৎ আমরা এখানে লিখতেছি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা মতে। আমরা সেটা না লিখে আমরা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞাটা লিখব। তারপরে আমরা যে সমীকরণটা লিখছিলাম 2 নম্বর সমীকরণ, দেখো তোমাদের ওই সমীকরণটা লিখব। সেখান থেকে দেখো ডানে বামে পার করলে ডিকিউপি সমান লেখা যায় এনসিপিডিটি। জাস্ট কিছুই করি নাই, সমীকরণটা 2 নম্বর সমীকরণটা দেখো, এই ডিকিউপিটাকে এক পাশে নিছি, বাকিগুলোকে অপর পাশে ট্রান্সফার করে দিছি। তাহলে আমরা নাম্বার কম বেশির ক্ষেত্রে কখনো সংজ্ঞা সরাসরি ব্যবহার করব, আর যদি নাম্বার কম থাকে সেক্ষেত্রে সংজ্ঞা মতে আমরা এটা লিখব ডিকিউপি লিখে এনসিপিডিটি। এটা একটা সমীকরণ দাও। এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞা মতে সেক্ষেত্রে ওই সংজ্ঞাতে চলে যাও, ডিকিউভি সমান লিখতে পারবে এনসিভি ইন্টু ডিটি। এটা 2 নম্বর সমীকরণ। এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 1 মোল আদর্শ গ্যাস সমীকরণ হতে পাই। অর্থাৎ আদর্শ গ্যাস সমীকরণ ছিল পিভি সমান এনআরটি
এন যেহেতু 1 মোল, ফলে এন এর মান এনটা লিখি নাই, সেই অর্থে আমরা লিখতেছি পিভি সমান আর টি। এটা 3 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এই 3 নম্বর সমীকরণকে আমরা কি করব, অন্তরীকরণ করব, অর্থাৎ ব্যবকলনীয় বা অন্তরীকরণ করে পাই। অর্থাৎ 3 নং সমীকরণকে আমরা ব্যবকলনীয় বা অন্তরীকরণ করতে যাচ্ছি। তাহলে ব্যবকলনীয় অপারেটরটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। সেই অপারেটরটা ছিল ডি বাই ডিটি, ডি বাই ডিএক্স, ডি বাই ডি থিটা, এরকম অনেক কিছু ছিল প্যারামিটার। অর্থাৎ এটা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ, এটা সরণের সাপেক্ষে অন্তরীকরণ, এটা কোণের সাপেক্ষে অন্তরীকরণ। অন্তরীকরণ কথাটা অর্থ কিন্তু আবার মনে করা যাচ্ছে যে ক্ষুদ্র বা ভেঙে ফেলা, অর্থাৎ কোনো কিছুকে ভাগ করার একটা প্রক্রিয়া বা ছোট্ট একটা অংশ নিয়ে আমরা পরীক্ষা করতে যাচ্ছি। তাহলে এই সমীকরণটাকে আমরা ভাগ করতে চাই বা অন্তরীকরণ করতে চাই। এখন কার সাপেক্ষে? এই সাপেক্ষটা ডিটি, ডিএক্স, ডি থিটা, এগুলো কিছু আমরা মেনশন না করলে তখন শুধুমাত্র অপারেটর হবে এই ডিটা। তাহলে এই ডিটাকে আমরা সামনে বসাইছি অপারেটর হিসেবে। পি ভি যেটা ছিল সেটাকে আমরা এটাকে ভাগ করব বলে ঠিক করতেছি, সিদ্ধান্ত নিছি। ঠিক একইভাবে এই পাশে অপারেটরটা বসাইছি, আর এবং টি কে আমরা ভাগ করব, ভেঙে ফেলব। তাহলে সেই ক্ষেত্রে কোনটাকে কি আমরা জানি? এটা হলো গ্যাসের চাপ, এটা হলো গ্যাসের আয়তন, এটা হলো মোলার গ্যাস ধ্রুবক, আর টিটা হচ্ছে গ্যাসের তাপমাত্রা নির্দেশ করতেছে। তোমরা সমীকরণটা নিশ্চয়ই এতক্ষণে তুলে ফেলছো, খুব বেশি কিছু লেখা নেই, ঝটপট করো। আমাকে এর পরের অংশগুলো আমি লিখতেছি, তোমরা খেয়াল করো। তাহলে এইটাকে অন্তরীকরণ করতে যাচ্ছি, অর্থাৎ আমি যদি গ্যাসের চাপ এবং আয়তন দুইটাই পরিবর্তনশীল চলক, সেই অর্থে আমরা দুইটাকেই অন্তরীকরণ করতে পারবো। আমরা অন্তরীকরণের একটা অপারেটর তোমাদেরকে দেখাইছি আগে, যে ডি বাই ডিটি, মনে করো ইউভি। এই সমীকরণটা তোমাদের লিখে দিয়েছিলাম, মনে আছে কিনা দেখো, যে ইউ এবং ভি যদি দুইটাই সময়ের দ্বারা বিভাজ্য হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম ইউ অক্ষত ডিভি বাই ডিটি প্লাস ভি অক্ষত ডি ইউ বাই ডিটি। ঠিক আগের ক্লাসটা তোমরা দেখো, এই জায়গায় এটা লিখে রাখছি। এখন যদি আমার টিটা না থাকে, তাহলে এই ডিটিটা থাকবে না, এই টিটা থাকবে না। তাহলে আমরা এখানে অন্তরীকরণ করলে পরের সমীকরণটা হবে পি অক্ষত ভি কে অন্তরীকরণ প্লাস ভি অক্ষত পি কে অন্তরীকরণ। এই অংশে চলে যাই, এই অংশে ঠিক একইভাবে আর অক্ষত ডিটি প্লাস তোমাদের বোঝার সুবিধার্থে টি অক্ষত ডি আর। এখন একটু খেয়াল করো যে আরটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবকের অন্তরীকরণ করলে আমরা বলছিলাম যে কোনো ধ্রুবককে যদি অন্তরীকরণ করি ডি বাই ডিটি, এটা কনস্ট্যান্ট, ধ্রুবককে যদি অন্তরীকরণ করি তাহলে রেজাল্ট হয় 0। তাহলে এটা যেহেতু 0, তার মানে এই অংশটুকু এটা অন্তরীকরণ করলে 0 হবে, ফলে এই টার্মটুকু আমার থাকবে না, ফলে এই অংশটুকুকে আমরা রাখবো না, এটা থাকবে না। তাহলে পি ইন্টু ডিভি, ভি ইন্টু ডিপি, এটা সমান আর ইন্টু ডিটি। এই অংশ পর্যন্ত আমরা আসলাম। এখানে তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জানাও। তাহলে এই জায়গায় ইউভি এর সম্পর্ক স্থাপন করে আমরা এটা লিখলাম, অর্থাৎ এটা, আর পরে এখানে একটা টার্ম ছিল সেটা হলো কনস্ট্যান্ট টার্ম, সেই টার্মটুকু যেহেতু 0 হবে সেই কারণে এটাকে আমরা রাখি না। তোমরা যে পি ডিভি প্লাস ভি ইন্টু ডিপি সমান আর ডিটি এই পর্যন্ত তো আমরা আসলাম। এরপরে স্থির চাপের ক্ষেত্রে যদি চাপ স্থির রেখে কোনো ব্যবস্থায় তাপ প্রয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে চাপের পরিবর্তন কি হবে? চাপ যেহেতু স্থির, চাপের পরিবর্তন 0, অর্থাৎ ডিপি চাপের পরিবর্তন নির্দেশ করতেছে, এটা 0।
এই সমীকরণে যদি আমরা এটা শূন্য বসাই দেই তাহলে সেই অর্থে p ইন্টু ডিভি সমান লিখতে পারবা r ইন্টু ডিটি। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে চলে আসতেছে যে স্থির চাপে তাপগতিবিদ্যার বৈজ্ঞানিক লসিয়াসের সূত্র মতে, প্রথম ক্লাসে দেখো আমরা বৈজ্ঞানিক লসিয়াসের সূত্র ভিন্ন ভিন্ন ক্ষেত্রে চাপ স্থির রেখে, আয়তন স্থির রেখে, তাপমাত্রা স্থির রেখে অনেক ধরনের সমীকরণ নিয়ে আসছিলাম। সেই ক্ষেত্রে দেখো সেখানে p ছিল না, শুধু ছিল dq সমান du প্লাস p ইন্টু ডিভি। এখন চাপ স্থির, ফলে আমরা এখানে জাস্ট pটা লিখছি এটা বোঝার সুবিধার জন্য। আর সমীকরণটা আমরা 1 নম্বর সমীকরণ থেকে dqp সমান যেটা পাই সেটা লিখলাম ncp ইন্টু dt সমান du প্লাস p ইন্টু ডিভির জায়গায় আমরা এখান থেকে লিখতে পারি r ইন্টু dt, ফলে r ইন্টু dt আমরা এখানে 5 নম্বর সমীকরণে লিখব। এরপরে চলে আসতেছে যে স্থির আয়তনে তাপগতিবিদ্যার বৈজ্ঞানিক লসিয়াসের সূত্র মতে, সেই অর্থে dq সমান ছিল শুধু du, অর্থাৎ অন্তস্থ শক্তির পরিবর্তন দেখানো হয়েছে। সেক্ষেত্রে এখানে v লিখতেছি। আর আমাদের সমীকরণ যেটা ছিল 2 নম্বর সমীকরণ, সেই সমীকরণটাতে আমরা dq v এর জায়গায় ncv ইন্টু dt সমান du লিখতে পারি। এখন দেখো 5 এবং 6 du এর পরিবর্তে আমরা এটা লিখে দিব, আর বাকি সমীকরণটাকে আমরা রিঅ্যারেঞ্জ করব। তাহলে 5 এবং 6 নম্বর সমীকরণ থেকে আমরা শুরু করতেছি যাত্রা। সবগুলো মুছতেছি না, তোমরা একটু দেখে দেখে তুলতে যেন সময় পাও। তাহলে 5 এবং 6 নং হতে পাই 5 ও 6 নং সমীকরণ হতে পাই, সেক্ষেত্রে n cp dt সমান du এর পরিবর্তে লিখব n cv dt, আর এখানে ছিল প্লাস r ইন্টু dt। দেখো আমরা r ইন্টু dt ছিল 1 মোল গ্যাসের জন্য। আমরা যদি n মোল গ্যাসের জন্য চাই তাহলে সেক্ষেত্রে এখানে n লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা n মোল, আর সবগুলোই যদি আমরা 1 মোল গ্যাসের জন্য ধরে নেই তাহলে সেক্ষেত্রে আমরা এই সমীকরণগুলোতে আর n এর মানটা লিখবো না। n এর মানটা না লিখে আমরা সরাসরি চলে যাব যে সেক্ষেত্রে 1 মোল গ্যাসের জন্য আমরা এখানেই এটাকে অমিট করে দেই, এই জায়গাগুলোতে আমরা রাখবো না। এটা আমরা এখানে চলে আসতেছে স্থির চাপে তাপগতিবিদ্যার বৈজ্ঞানিক লসিয়াসের সূত্র মতে, এটা ঠিক আছে। এরপর এখানে n রাখবো না, যেহেতু আমার বিষয়টা ছিল 1 মোলের জন্য। এখানে লিখে দাও 1 মোল গ্যাসের ক্ষেত্রে, তাহলে এখানে n থাকবে না। ঠিক এখানেও যেহেতু 1 মোলের জন্য, ফলে এখানে n থাকবে না। এটাও n সমান 1 মোল আমরা লিখে দিই যেহেতু। তাহলে এই জায়গায় সমীকরণ যদি বসাই দিই তাহলে এরকম একটা সমীকরণ আসতেছে। দেখো সব জায়গায় dt ছিল, dt দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে cp সমান লিখতে পারবো cv প্লাস r। এই যে সম্পর্কটা চলে আসছে আমাদের, এই সম্পর্কটাকে আমরা অনেকভাবে বর্ণনা করতে পারি। সেটা আমরা যদি চাই এই সম্পর্কটা থেকে বলতে পারি, সুতরাং cp is greater than cv, অথবা আমরা এই ভিটাকে পাশে নিয়ে আসলে cp মাইনাস cv সমান r, এটা বলতে পারি। এটা কিভাবে আসলো? এটা আসলো হচ্ছে, দেখো এটা হচ্ছে যদি আমার টাকার হিসাবে যায়, এটা যদি 100 টাকা হয়, আর এর তো কিছু একটা মান আছে, তাহলে এটা যোগফল 100 হইতে হবে। তাহলে এটা যদি আমার 2 টাকাও হয় তাহলে এটা 98 টাকা।
এটা যদি 1 টাকা হয় এটা 99 টাকা, এটা যদি 10 টাকা হয় এটা 90 টাকা। তাহলে এই 90 টাকা আর 100 টাকার মধ্যে কে বলবো? অবশ্যই 100 টাকা বলবো। সেই অর্থে আমরা সিপি ইজ গ্রেটার দেন সিবি বলতে পারি। আর এটাকে যদি পাশে পার করে নিয়ে আসি তাহলে সিপি মাইনাস সিবি সমান আর এই অংশটুকু যেটা চাবে সেটাতে আমরা প্রমাণিত এই কথাটা লিখে দিব। তাহলে তোমাদের ক্যালকুলাসের সম্পর্কে যতটুকু ধারণা আগের ক্লাসে দেওয়া হয়েছে সেটারই কিছুটা অ্যাপ্লিকেশন এখানে দেখানো হচ্ছে। যদি এখানে কোনো মান বসানো হয় নাই সেই অর্থে তোমরা হয়তো বুঝতে পারবে না বা একটু সমস্যা হবে, কিন্তু আমি আশা করব যে তোমরা যদি খুব ঠান্ডা মাথায় একবার দুইবার বিষয়টা দেখো তাহলে তোমাদের কাছে বিষয়টা অনেকটাই বোধগম্য হবে। তাহলে আমরা নিচের এই সেন্টেন্সটুকু মুছে দিচ্ছি, তোমরা এগুলো আগেই তুলছো। তাহলে এই যে সিপি ইজ গ্রেটার দেন সিপি অথবা সিপি মাইনাস সিপি সমান আর, দুইটার যে কোনোটাই চাইতে পারে। তাহলে সেক্ষেত্রে আমার নাম্বার 2 বা 3 থাকলে আমরা যেটা করব, 2 নাম্বার থাকলে যেভাবে লিখছি সেই পর্যন্ত চলে আসব। 3 মার্কস থাকলে আমরা ওই যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতার সংজ্ঞাটা আগে বলে দিব, দেন তারপর থেকে আমরা শুরু করব। তাহলে এই হলো আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। আমরা পরবর্তী ক্লাসে আরো বিস্তারিত অন্য বিষয় নিয়ে বা এই সিপি এবং সিভি আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।